বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সকালের যে গুগল মিটিংয়ে যে আমরা একটা ওষুধ করে পড়ি, আজকে আমাদের পড়ার বিষয় ছিল বেডিয়াগা। অনেকেই ক্লাসটা মিস করেছেন, এই জন্য আমি ফেসবুক লাইভে একটু এই ওষুধটা নিয়ে কয়েকটা কথা আলোচনা করে রাখবো, যাতে পরবর্তীতে ভিডিও অনেকে দেখতে পারেন। বেডিয়াগা বেডিয়াগা একটা ছোট্ট ওষুধ। এটা রিভার স্পঞ্জ থেকে বানানো হয়। তো এই ওষুধের বিশেষ কিছু ব্যবহার আছে, যেখানে বেডিয়াগা বেশ ভালো কাজ করে। অন্যান্য ওষুধ চেয়ে সেখানে বেডিয়াগাটাই বেশি কার্যকরী হয়। তো আমি কয়েকটি এসেনশিয়াল ফিচার বলি। আমি যে বই থেকে বলতেছি এটা হচ্ছে আপনার ভিতর কাছে ম্যাথমেটিক্যাল ভিভা থেকে। তো ভিতর কাছের কথাগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরতেছি। তো এসেনশিয়াল ফিচার কি? ভিতর কাজ বলতেছেন, ইন মাই এক্সপিরিয়েন্স বেডিয়াগা ইজ মেইনলি অ্যান আর্থ্রাইটিক অ্যান্ড রিউমেটিক রেমেডি of great importance which cannot really be replaced by any other remedy. বিতল গাছের মতে এই ওষুধটা মেইনলি ব্যবহৃত হয় আর্থ্রাইটিক কন্ডিশনে, রিউমেটিক কন্ডিশনের একটা বড় একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এবং এই ওষুধটা যে ক্ষেত্রে লাগে সেই ক্ষেত্রে অন্য কোনো ওষুধ দিয়ে এই ওষুধের ব্যবহারকে রিপ্লেস করা যায় না। যেখানে এই ক্ষেত্রে যে অবস্থায় বেডিয়াগা প্রয়োজন সেখানে বেডিয়াগে ব্যবহার করতে হবে। যা হোক, বেডিয়াগার লক্ষণাবলী, সিমটোমেটোলজি অফ বেডিয়াগা। বেডিয়াগের লক্ষণগুলো রাস্টক্স, আর্নিকা, ইউপেটেরিয়াম পারফুলেটাম, বেলিসপেরিনিস, রডোডন্ড্রন ইত্যাদি ওষুধের সাথে অনেক মিল, মোডালিটিসগুলো অনেক মিল, যার কারণে বেডিয়াগার সাথে এই ওষুধগুলোর প্রায়ই আমাদের ভুল হইতে পারে, আমরা মিস্টেক করতে পারি ওষুধ সিলেকশনের ক্ষেত্রে। In case you should choose one of these remedies without obtaining a curative response, try Bediaga. আপনি যদি কোনো রোগীতে লক্ষণ অনুযায়ী ধরেন রাস্টক্স দিলেন বা আর্নিকা, ইউপেটেরিয়াম পারফুলেটাম, বেলিসপেরিন্স বা রোডোডেন্ড্রন দিলেন, কিন্তু তারপরে দেখছেন যে কন্ডিশনটা উন্নতি হয় নাই বা ভালো হয় নাই, সেক্ষেত্রে আপনি বেডিয়াগা ট্রাই করতে পারেন। তো বেডিয়াগা কোন কোন ক্ষেত্রে, কোন কোন কন্ডিশনের মধ্যে বেশি ইউজ হয়? একটা হলো ক্রনিক রিউমেটিক আর আর্থ্রাইটিক কন্ডিশন। ক্রনিক রিউমেটিক অ্যান্ড আর্থ্রাইটিক কন্ডিশন, সেগুলো হয়তো কোনো ক্রনিক ডিজিজ থেকে হয়। আপনার ডিজিজটা এই ক্রনিক কোনো মায়োজম বা আপনার রোগটাই হলো ক্রনিক রিউমেটিক সমস্যা বা আর্থ্রাইটিক সমস্যা, অথবা আপনার এই রিউমেটিক বা আর্থ্রাইটিক কন্ডিশন সেটা ইনজুরি থেকে আসতে পারে, মানে আঘাত পেয়েছেন, আঘাত পাওয়ার পরের থেকে আপনার আর্থ্রাইটিক কন্ডিশন দেখা দিতে পারে। তো সেটা ডিজিজ কন্ডিশনই হোক বা ইনজুরি থেকেই হোক, দুইটা ক্ষেত্রে আপনার বেডিয়াগা ব্যবহার ক্ষেত্র আসে। এক্ষেত্রে কি থাকে? মাস সোরনেস অফ দ্য মাসল, মাংসপেশির অনেক বেশি সোর পেইন থাকে, ক্ষতবোধ ব্যথা থাকে, টাটানি ব্যথা থাকে। আর একই সাথে জয়েন্টের মধ্যেও এই ধরনের ব্যথা থাকে, বিশেষ করে নি জয়েন্টে, আপনার দুই হাঁটুর মধ্যেই ব্যথা হইতে পারে। তো বেডিয়াগা শুড বি থট অফ অ্যাজ এ ফার্স্ট প্রেসক্রিপশন ইন কেসেস অফ এক্সেসিভ পেইন ইন নিজ অন ডিসেন্ডিং স্টেয়ার্স। বেডিয়াগা আপনার প্রেসক্রিপশনে সবার উপরে আসা উচিত যদি আপনি এই লক্ষণটা পান, যে রুগীর হাঁটুতে ব্যথা, অত্যাধিক ব্যথা, বিশেষ করে কখন? যখন সিঁড়ি দিয়ে সে নামতে থাকে, অন ডিসেন্ডিং স্টেয়ার, সিঁড়ি দিয়ে নামার সময় তার অনেক বেশি ব্যথা করে। আরও একটু স্পেসিফিক করে বললে, দ্য পেইন ইন দ্য নি ইজ নট ফেল্ট হোয়েন অ্যাসেন্ডিং স্টেয়ার, যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তখন খুব বেশি ব্যথা অনুভব সে করে না, বাট অনলি হোয়েন ডিসেন্ডিং, কিন্তু যখন সিঁড়ি দিয়ে সে নামতে থাকে তখনই সে অনেক বেশি ব্যথা অনুভব করে। এবং ভিতল কাজ বলতেছেন, আই হ্যাভ রেয়ারলি সিন বেডিয়াগা ফেইল হোয়েন দিস সিমটম ওয়াজ প্রেজেন্ট, যখন এই লক্ষণটা উপস্থিত থাকে তখন ভিতল কাজ বলতেছেন সেই ক্ষেত্রে ওই সিমটমটা কি, যে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে ব্যথা করে না, কিন্তু নামার ক্ষেত্রে অনেক বেশি ব্যথা করে। এই সিমটমটা যখন রোগীর মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে বেডিয়াগা কদাচিৎ ফেল করে। দিস কন্ডিশন আর ইউজুয়ালি ওয়ার্স ফ্রম কোল্ড, তার এই যে হাঁটুর ব্যথা, এই সমস্যাটা ঠান্ডায় বৃদ্ধি পায়, স্পেশালি ইন কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়। আর স্টোরমি ওয়েদার অ্যাগ্রাভেটস, মানে যদি স্টোরমি ওয়েদার হয়, ঝড়ো আবহাওয়া যেদিন আছে সেদিনে তার সমস্যা বাড়ে যায়।
আরেকটা হলো মোশনে বাড়ে, সঞ্চালনে বাড়ে। এই যে ঠান্ডাতে বাড়ে, কোল্ড এয়ারে বাড়ে, ঝড়ো আবহাওয়ায় বাড়ে, এই লক্ষণগুলা রডোডেনড্রন রাস্টক্সে আছে। কিন্তু এখানে দেখেন এই বেডিয়াগার আরেকটা লক্ষণ হচ্ছে তার মোশনে, সঞ্চালনে বৃদ্ধি পায়, এবং সেটা হচ্ছে রাস্টক্সের সাথে মিল নেই। রাস্টক্সের সঞ্চালনে কমে, বাকি লক্ষণ মিল থাকলেও এই লক্ষণ দিয়ে আমরা রাস্টক্সের সাথে পার্থক্য করতে পারি। আর রিলিফস ইজ ফাউন্ড ইন এ ওয়ার্ম রুম, গরম ঘরে তার উপশম হয়, এবং গরমে উপশম এটা তার জেনারেল লক্ষণ। সার্বিকভাবেই সে শীত কাতর, গরমে তার সমস্যার উপশম হয়। The aggravation from motion is the only symptom that differentiates Bediaga from Rastox. এই যে সঞ্চালনে বৃদ্ধি, সেটাই একমাত্র লক্ষণ, যে লক্ষণটি আপনাকে রাস্টক্স থেকে বেডিয়াগা পার্থক্য করতে সহায়তা করবে। রাস্টক্সে সঞ্চালনে উপশম, আর বেডিয়াগাতে সঞ্চালনে বৃদ্ধি। দ্য টু রেমেডিস হ্যাভ ভেরি সিমিলার সিমটোমেটোলজি। এই দুইটা ওষুধেরই একই ধরনের সদৃশ্য লক্ষণাবলী আছে, সেটা রিউমেটিক কন্ডিশনে হোক বা আর্থ্রাইটিক কন্ডিশনে হয়। আর্থ্রাইটিস হলো জয়েন্টের প্রদাহকে আর্থ্রাইটিস বলে। তাহলে একটা ব্যবহার আমরা দেখলাম, হাঁটুর জয়েন্টের ব্যবহার, জয়েন্টের প্রদাহ বা জয়েন্টের বাত যে কারণে হয়, সেটা ক্রনিক হোক, ইনজুরি থেকেই হোক, এর সাথে কি হয়, মাংসপেশিতে ব্যথা করে, জয়েন্টগুলো ব্যথা করে, বিশেষ করে নি জয়েন্টের সমস্যা, নি জয়েন্টে ব্যথা করে, সেটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামার সময় বেশি ব্যথা করে। ওঠার সময় তেমন ব্যথা করে না, কিন্তু নামার সময় বেশি ব্যথা করে। ঠান্ডা বাতাসে, ঠান্ডায় তার ব্যথা বাড়ে, স্টর্মি ওয়েদারে বাড়ে, সঞ্চালনে বাড়ে, আর গরম ঘরে তার কমে, গরমে তার সার্বিক উপশম। আর ক্রনিক কেসের মধ্যে আরো ক্রনিক কেস, যে কেসের মধ্যে আপনি দেখবেন যে স্কিনের যে ডিপার লেয়ার আছে, গভীরতম যে লেয়ারটা আছে স্কিনের, সেই লেয়ারের একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হলো সো টু টাচ। সেখানে টাচ করা যায় না, স্পর্শ করা যায় না, খুব স্পর্শকাতর থাকে। ইভেন টু দ্য টাচ অফ দ্য ক্লোথস, এমনকি কাপড়ের স্পর্শ তার সহ্য হয় না, এটা তার সমস্যা বাড়ে। এই লক্ষণটা আর্নিকের সাথে অনেক বেশি মিল। আর্নিকে আমরা জানি টাচ করলে তার সবকিছু বৃদ্ধি। দ্য বডি ফিলস সোর, তার বডি সারা শরীরে খুব ব্যথা করে, ক্ষতবোধ ব্যথা, যে ফোর আউটলে যেরকম ব্যথা সেই টাইপের ব্যথা করে। অ্যাজ ইফ হ্যাড বিন বিটেন, এমন ব্যথা যেন তাকে পিটানো হয়েছে। পিটানোর পরে শরীরে যে ধরনের ব্যথা করে, ঠিক সেই টাইপের ব্যথা যেটা আমরা আর্নিকা দেখতে পাই। বেডিয়েগার মধ্যে ঠিক আর্নিকার মতোই সেই আপনার সোর পেইন আছে, এবং আর্নিকের মতোই বেডিয়াগের পেইন হলো সেন্সিটিভ টু টাচ, ভেরি সেন্সিটিভ টু টাচ, স্পর্শ সহ্য করতে পারে না। দেয়ার ইজ ইজি এক্সট্রাভেজেশন অফ ব্লাড। এক্সট্রাভেজেশন অফ ব্লাড মানে রক্তনালীর থেকে ব্লাড বের হয়ে আশেপাশে আশেপাশে ব্লাডটা বেরিয়ে আসে, যেটা আমরা যদি দেখি যে কালশিরা পড়ে, জোরে আঘাত লাগলে সেখানে রক্ত জমে কালশিরা পড়ে যায়, সেটা এই লক্ষণটা বেডিয়াগের মধ্যেও আছে। তো ফ্লুইড বেরিয়ে আসা, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা ভেসেল থেকে ফ্লুইড বেরিয়ে সারাউন্ডিং টিস্যুতে চলে আসে হলো এক্সট্রাভেজেশন। যদি ব্লাডটা এইভাবে বেরিয়ে আসে, সেটা এক্সট্রাভেজেশন অফ ব্লাড। সেখানে কালো হয়ে যাবে, নীলচে হয়ে থাকবে, নীল হয়ে থাকবে। তো এই লক্ষণটা আর্নিকের সাথে অনেক বেশি মিল। আর্নিকাতে কালশিরা পড়ে, বেডিয়াগার মধ্যেও কালশিরা পড়ে। তাহলে আঘাত থেকে যদি কোনো সমস্যা হয়, সেটা যদি স্পর্শকাতর হয়, সেন্সিটিভ টু টাচ হয়, তো সেইখানেও আর্নিকার মতো আমরা বেডিয়াগার ওষুধটাও চিন্তা করব। তো এই ক্ষেত্রে আর্নিকার সাথে এই বেডিয়াগার খুব বেশি মিল, এবং সেই কারণে ট্রুমা এবং ইনজুরিতে যেখানে স্কিন নীল হয়ে আছে এবং খুব ডিপ সোরনেস থাকে, অনেক স্কিনের ডিপ লেয়ারে ওই টাটানি ব্যথা থাকে, ক্ষতবোধ ব্যথা থাকে, মাংসপেশিগুলোতে ব্যথা থাকে, জয়েন্টে ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারবো। তো যেখানে আর্নিকে বা রাস্ট্রক্স ব্যবহার করার পরেও ভালো রেজাল্ট দিচ্ছে না, সেখানে আমাদেরকে বেডিয়াগা ওষুধটা চিন্তা করা উচিত। আরেকটা ব্যবহার হলো ইনফ্লুয়েঞ্জাতে বা সাধারণ ঠান্ডা কাশিতে। ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ডের মধ্যে কি থাকবে, এর সাথে থাকবে এক্সেসিভ সোরনেস অফ দ্য মাসল অ্যান্ড দ্য স্কিন,
স্কিন এবং মাংসপেশির অত্যাধিক ব্যথা থাকবে, স্কিন এবং মাংসপেশিতে অত্যাধিক ব্যথা থাকবে। তো স্কিন এবং মাংসপেশিতে ব্যথা যেটা আমরা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে পাই, অনেক সময় দেখা যায় যে ইউপিটেরিয়াম পারফোলিয়েটামের মধ্যে এই লক্ষণটা আছে, ইউপিটেরিয়াম পারফোলিয়েটামটার মধ্যে এই লক্ষণটা আছে, যে যেখানে হাত পা মাংসপেশি অত্যাধিক ব্যথা করে। আর্নিকাতেও এই ব্যথা আছে, রাস্ট্রক্সেও আছে। তো ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড এগুলোর মধ্যে যদি মাংসপেশিতে, স্কিনে এরকম ব্যথা থাকে, সেন্সিটিভ টু টাচ থাকে, এর সাথে আরেকটা লক্ষণ যদি যোগ হয়, সেটা হলো বাম নাক থেকে যদি তার সর্দির চাপ হয়, প্রচুর পরিমাণ নাক থেকে তার স্রাব বের হয়, প্রচুর পরিমাণ নাক থেকে স্রাব বের হয়, তাহলে ইনফ্লুয়েঞ্জা বা কমন কোল্ড, সাধারণ সর্দি কাশি হোক, এর সাথে মাংসপেশি, স্কিনে অনেক বেশি সোরনেস থাকবে, ব্যথা থাকবে, এবং একই সাথে তার বাম নাকের ছিদ্রপথ থেকে ডিসচার্জ বের হয়। তাহলে এই কম্বাইনেশন অফ যদি সিমটম থেকে, এই সিমটমের যদি কম্বাইনেশন পাই, যে ইনফ্লুয়েঞ্জা সাথে গা ব্যথা, সাথে বাম নাক থেকে সর্দি স্রাব, তো এই সম্মিলিত লক্ষণ পেলে আমরা বেডিয়াগার কথা চিন্তা করব, এবং এই সম্মিলিত লক্ষণ বেডিয়াগার একটা নির্দেশক লক্ষণ। এর আরেকটা বৈশিষ্ট্য হলো, রুগী যখন কাশি দেয়, তখন ভিসিড মিউকাস, একটা আঠালো মিউকাস তার মুখ থেকে দূরে ছুটে যেয়ে পড়ে, ফ্লাইং আউট অফ ভিসিড মিউকাস ফ্রম লাংস অন কফিং। কাশি দিলে মুখ থেকে এই কফ দূরে ছুটে যেয়ে পড়ে, দূরে যেয়ে ছুটে পড়ে। তো এর সাথে যদি দেখেন কাশির সাথে এই ভিসিড কফ বের হয়, দূরে ছুটে যায় পড়ে, এবং এর সাথে যদি স্কিনে সোরনেস থাকে, মাংসপেশিতে ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ওষুধটার কথা চিন্তা করব। তো উই মাস্ট কনসিডার, এই লক্ষণটাকে আমরা একটা কিনুট লক্ষণ হিসেবে নিতে পারি, যে খুব সহজে মিউকাস ডিটাস্ট হয়ে বেরিয়ে পড়ে এবং মুখ থেকে ছুটে ছুটে বের হয়, সেটা নাক ঝাড়ার সময় হয় এবং কাশি দিলেও হয়। তো আরেকটা ব্যবহার হলো সাইনোসাইটিসের মধ্যে, সাইনোসাইটিসের মধ্যে এই ওষুধের অনেক বেশি ব্যবহার আছে। তো বিশেষ করে লেফট সাইডেড সাইনোসাইটিস যেগুলো হয়, সেটা ফ্রন্টাল হোক বা ম্যাক্সিলারি সাইনোসাইটিস হোক, যদি বাম পাশে সাইনোসাইটিস হয় বাম পাশে, সেক্ষেত্রে এই ওষুধের কথা ব্যবহার করবো। এবং একই সাথে মেলার বোনে পেইন হয়, সোরনেস থাকে। মেলার বোন হলে ওই যে আমাদের চোখের পাশে যে বোনটা আছে, হাড়টা, সেটাই মেলার বোন, ওই জায়গায় টাচ সেন্সিটিভ থাকে, স্পর্শ করা যায় না। এবং একই সাথে তার এই সাইনোসাইটিসের সাথে বাম নাক থেকে প্রচুর পরিমাণে ডিসচার্জ বের হয়। এই ওষুধের আরেকটা ব্যবহার হলো হাইপার থাইরয়েডিজমের মধ্যে। যদি কোনো রোগী দেখেন একই সাথে তার ওই আর্থ্রাইটিসের সমস্যা আছে এবং একই সাথে তার হাইপার থাইরয়েডিজম আছে, তো আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এখান থেকে প্রচুর পরিমাণে তার থাইরয়েড হরমোন বের হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা অবস্থা যদি সম্মিলিতভাবে পাই, ধরেন থাইরয়েডিজমের সমস্যা, হাইপার থাইরয়েডিজম সমস্যা, প্লাস তার জয়েন্টের প্রদাহ হয়, আর্থ্রাইটিক সমস্যা, তখন এই দুইটা সম্মিলিত পেলে আমরা সেখানে বেডিয়াগা ওষুধের কথা চিন্তা করব। বেডিয়াগা ওষুধের রুগীরা কেমন? রুগীরা হলো লাইভলি, একটু প্রাণবন্ত থাকে, এক্সাইটেবল, উত্তেজনা প্রবণ থাকে এবং ইমোশনাল থাকে। এবং ইমোশনের কারণে তারা অনেক সময় ইন্টারনাল ট্রেমলিং হয়, ভিতরে সে কাঁপতে থাকে, অনেক বেশি পালপিটেশন হয়। তার নার্ভাস সিস্টেমটা কনস্ট্যান্ট এক্সাইটমেন্টের মধ্যে থাকে, এর মেমোরি খুব অ্যাক্টিভ। আমরা অনেক ওষুধই পড়ি যেগুলোর মেমোরি থাকে ডাল, কিন্তু এই মেমোরি থাকে খুব অ্যাক্টিভ। এর ব্রেনটা খুব ক্লিয়ার থাকে, এরা মানসিক কাজ করতে চায় এরা। তো মেন্টাল অ্যাক্টিভিটি তার মধ্যে রেস্টলেস নিয়ে আসে, যে অবস্থাটা রাতের বেলা আরো বেশি হয়। বেডিয়াগার একটা লক্ষণ আছে যেটা কফিয়ার সাথে খুব মিল, সেটা হলো অত্যাধিক আনন্দময় মুহূর্ত, মানে এক্সেসিভ জয়, সেটা তার সহ্য হয় না। ধরেন হঠাৎ করে সে বড় একটা আনন্দের সংবাদ পেল, ধরেন লটারিতে অনেক টাকা পেল বা ভালো একটা আনন্দের সংবাদ পেল, তখন সে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। তো the ailments from
এক্সেসিভ জয়, সেটা বেডিয়েগার মধ্যে আছে, কোফিয়া ক্রুডার মধ্যে আছে, এবং এই ক্ষেত্রে তার তখন পালপিটেশন শুরু হয়ে যায়, ট্রেমলিং হয়, যে সে কাঁপতে থাকে। তো অন্যান্য লক্ষণের মধ্যে যে ওভার স্টিমুলেটেড থাইরয়েড গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের অতিরিক্ত স্টিমুলেশনের কারণে তার অনেক বেশি থাইরয়েড হরমোন বের হয়, হাইপার থাইরয়েডিজম হয়, এবং এর সাথে তার ইমোশনাল পরিবর্তন দেখা যায় এবং খুব ট্র্যামলিং হয়। আর এই জন্য যে আপনার বেসডোজ ডিজিজ বা টক্সিক গয়টার যেগুলো আছে, বা সেই ক্ষেত্রে এই ওষুধটার ব্যবহার হয়। মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে অতিরিক্ত পরিমাণে হরমোন বের হওয়ার কারণে চোখগুলো বড় বড় হয়ে যায়, তাদের পালপিটেশন হয়। তো সেই টক্সিক গয়টারের মধ্যে এই ওষুধের ব্যবহার আছে। বেডিয়াকে একটা অ্যান্টিসিপিলিটিক মেডিসিন, এটা সিপিলিটিক মাইজন দূর করতে পারে, এবং প্রায়ই এই মার্কারির পরে এটার ব্যবহার হয়। মার্কসাল ওষুধের পরে এই বেডিয়াগার ব্যবহার হয়। এছাড়া আরো কিছু মানসিক লক্ষণ আছে, যেরকম টিয়ারফুল মুড, সে সহজেই কান্না করে, বিশেষ করে কাশির সময় কান্না করে। এটা একটা ব্যতিক্রমধর্মী লক্ষণ, কাশির সময় কাঁদে, সহজেই কাঁদে, সেটা বেডিয়াগার মধ্যে আছে। তার মধ্যে হতাশা আছে। তারপরে বেডিয়াগার আরেকটা লক্ষণ হলো সে সময়ের ব্যাপারে ভুল করে, সপ্তাহের কোন দিন সেটা সে গোলায় ফেলে, তার কনফিউশন হয়। তো সময় জ্ঞান তার সমস্যা আছে, সেখানে সে ভুল করে। জেনারেলিটিসের মধ্যে আমরা দেখতে পাই যে সে একটা অ্যান্টিসিপিলিটিক মেডিসিন, এই কারণে মার্কারির পরে এই ওষুধটা ব্যবহার হয়। শিশুদের সিপিলিস, তারপরে বিউবো, রোজিওলা, ওই যে মাসি পিসি হয় বাচ্চাদের, সেক্ষেত্রে বেডিয়াগার ব্যবহার আছে। আঘাতের পরে যে কুফলগুলো আসে, সেখানে বেডিয়াগার ব্যবহার আছে। আর্নিকার পরে যদি কোনো ওষুধ দেওয়ার পরে আর্নিকা দিলেন, আঘাত পাওয়ার পরে সেখানে আর্নিকা কাজ করতেছে না, আপনি বেডিয়াগার কথা চিন্তা করবেন। আঘাত পাওয়া, ধরুন কেউ ঘুষি মারলো আপনাকে, ব্লু বা ব্রুইজ, আপনাকে পিটাইলে, অথবা আপনি পড়ে গেলেন, তো ভোতা কোনো জিনিস দিয়ে আঘাত পেলেন বা পড়ে গেলেন, বা কেউ আপনাকে ঘুষি দিল, এরকম সেই আঘাতের পরে যদি সেই জায়গায় রক্ত জমে যায়, স্কিনটা নীল হয়ে যায়, এবং মাংসপেশি খুব সোর পেন হইতে থাকে, খুব ব্যথা হইতে থাকে, তো সেক্ষেত্রে আপনি এই বেডিয়াগার ব্যবহার করবেন। বেডিয়াগার মাংসপেশিতে সোরনেস থাকে, স্কিনের যে ডিপার লেয়ার আছে সেখানেও সোরনেস থাকে, সে স্পর্শ কাতর থাকে, অনেক বেশি স্পর্শ কাতর থাকে, মাংসপেশিতে অনেক ব্যথা থাকে। শিশুরা অনেক সময় মোটা হয়ে যায় তাদের থাইরয়েডের সমস্যার কারণে, গ্ল্যান্ডগুলো ফুলে ফুলে যায়। তারপরে যে বেসডোজ ডিজিজ, যেটা বললাম হাইপার থাইরয়েডিজম, চোখগুলো বড় হয়ে থাকে। আরেক নাম বলে এক্সঅপথ্যালমিক গয়টার বা টক্সিক গয়টার, সেখানে বেডিয়াগার ব্যবহার আছে। বেডিয়াগার রোগীরা থাকে শীতকাতর, সেন্সিটিভ টু কোল্ড, বিশেষ করে ঠান্ডা বাতাসে তাদের সমস্যা বেড়ে যায়, এবং ঠান্ডা বাতাসে সে সহ্য করতে পারে না। আরেকটা বৃদ্ধি হলো তার আপনার স্টোর্মি ওয়েদারে, উইন্ডি এবং স্টোর্মি ওয়েদারে তার বৃদ্ধি। হ্যাঁ, যেখানে ঝড়ো হাওয়া বইতেছে যেদিন, তো সেদিন তার বৃদ্ধি হয়, এবং উপশম হলো ওয়ার্ম রুমে, গরম রুমে সে উপশম পায়। বিকেলবেলা তার বৃদ্ধি আছে, প্রেসারের টাচে তার বৃদ্ধি আছে। সে এতই তার স্পর্শ কাতরতা যে সে কোনো কাপড়ের স্পর্শ সহ্য করতে পারে না। শুয়ে থাকলে তার ব্যথা কমে, শুয়ে থাকলে তার শরীরের জয়েন্টের এগুলো ব্যথা কমে, কিন্তু শুয়ে থাকলে তার আবার পালপিটেশন বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। বিশেষ করে সে ডান পাশে শুইতে পারে না, বিশেষ করে সে বাম পাশে শুইতে পারে না, বাম পাশে শুলেই তার পালপিটেশন আরো বেশি বেড়ে যায়। এছাড়া কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, তারপরে স্টোমাকাল ল্যান্সিনেটিং পেইন, তারপরে লিভারের পেইন, স্কেপুলার নিচে পেইন, ইউরেথ্রাইটিস, এগুলো এখানে ল্যান্সিনেটিং, সুচ ফুটানো, ল্যান্সেট ফুটানোর মতো ব্যথা করে। তারপর পালপিটেশন হয়, পালপিটেশনে কাঁপতে থাকে, বিশেষ করে সে যদি রাইট পাশে, লাইং অন দ্য রাইট সাইড। আমি এর আগে মনে হয় ভুল বলেছি, যে কি বলে, তার যে পালপিটেশন হয়, সে যদি ডান কাতে হয় তাহলে তার সেটা আরো বেড়ে যায়, বাম কাতে না, ডান কাতে শুলে বেড়ে যায়। পালপিটেশন আফটার প্লিজারেবল ইমোশন, কোনো আনন্দদায়ক কোনো আবেগের ঘটনা ঘটলে, যেন অত্যধিক আনন্দিত হইলে তার বুক দরফানে এগুলো সব বেড়ে যায়। তাহলে বেডিয়াগাতে কি পেলাম, যে তার এক্সেসিভ জয় থেকে তার সমস্যা বাড়ে। এমনিতে রোগী সিয়ারফুল, এক্সাইটেড, সে মানসিক কার্যক্রম করতে চায়, সে অস্থির, রোগের কথা যখন চিন্তা করে তখন তার সমস্যা বেড়ে যায়। তারপরে কাশির সময় কান্না করে, সময়ে সে ভুল করে, ডিমেনশিয়া আছে, প্যারেটিক অবস্থা।
আর জেনারেলের মধ্যে সোর পেইন আছে, মনে হয় জানে তাকে পিটানো হয়েছে, এবং সেন্সিটিভ টু টাচ, স্পর্শকাতর থাকে এবং কাপড়ের স্পর্শ সহ্য করতে পারে না, গ্ল্যান্ডগুলো শক্ত হয়ে থাকে, সিপিলিস, বিশেষ করে শিশুদের সিপিলিস হলে, ইনজুরি, ট্রুমা, কনকাশন। কনকাশন হলেও প্রচণ্ড ঝাঁকি লাগা, ধরেন আপনার মাথার মধ্যে কেউ পিছন থেকে জোরে ধাক্কা মারলো, তো ব্রেনটা যে নড়ে গেল, এইটাকে বলে কনকাশন। অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে এক্ষেত্রে। প্রচন্ড ঝাঁকির থেকে ব্রেনের মধ্যে প্রচন্ড ঝাঁকি লাগার পরে থেকে তার সমস্যা, ইনজুরি, ট্রুমা, কনকাশন। রিমেটিক পেন, সেগুলো ঠান্ডায় বাড়ে, ওয়েট ওয়েদার, স্টর্মি ওয়েদারে বাড়ে। ওয়েট ওয়েদারে তার বৃদ্ধি এবং ঠান্ডা বাতাসেও বৃদ্ধি। তো মোটামুটি এই। আর কাশির মধ্যে যেটা বলছি যে মুখ থেকে উড়ে যায়, মানে মুখ থেকে থুতুগুলো ছুটে ছুটে যায়, এই মিউকাস, এই লক্ষণটা আছে। বাম নাক থেকে তার সমস্যা বের হয়, ডিসচার্জ বের হয়। নাক থেকেও তার এক্সপেক্টেশন উড়ে বেরিয়ে যেতে পারে। স্নিজিং আফটার কফিং, কাশির পরে হাসি হয়। কফ কজেস স্নিজিং, কাশতে কাশতে হাসি দিতে থাকে এবং প্রচুর নাক থেকে আপনার সর্দি পড়তে থাকে। নাকের মধ্যে সুরসুর করে, মনে হয় নাকের ভিতর মনে সুগার গলে যাচ্ছে। তো গরম রুমে তার উপশম। তো এই হলো বেডিয়াগা মোটামুটি। আমরা সকালে আজকে পড়ছি, আর একটু ডিটেলস পড়ছি, সাথে সাথে ল্যাবরেটরি রুব্রিক্সগুলো পড়ছি। তো আপনাদের সাথে লাইভে এসে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।